হ্যালো ফ্রেন্ডস, হ্যালো লিসেনার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওটা যেটা করছি এটা কথাবার্তা অগোছালো হতে পারে কারণ স্ক্রিপ্টেড না। স্ক্রিপ্টেড করে আসলে করা যেতেই পারে, যে একটা পৃষ্ঠায় লিখলাম বক্তব্য, কিছুক্ষণ মুখস্থ করলাম বা ভিডিও করবার সময় আশেপাশে সাটিয়ে রাখলাম সুন্দর করে, তারপর দেখে দেখে বললাম। গুড শেপ দিয়ে একটা কাজ তো করা যেতেই পারে, কিন্তু আমি আসলে প্রতারণা করতে চাই না। আর ট্রান্সপারেন্সি পছন্দ করি, এই কারণে আমার কষ্টটাও একটু বেশি। কারণ ওইভাবে স্ক্রিপ্টেডভাবে যদি সব ভিডিও করতাম, জিনিসটা ন্যাচারাল থাকতো না। ন্যাচারাল থাকতো না এবং কি আসতো প্রজেকশনে, স্ক্রিনে আপনাদের সামনে কি আসতো? খুব সাজানো গোছানোভাবে কথা বলে একটা ছেলে। অনেকের হয়তো এক্সপেকটেশন অনেক বেড়ে যেত মিথ্যা জিনিসটা দেখে। তারপর এক্সপেকটেশন যখন আবার ফুলফিল হতো না, সে একটা ধাক্কা খেত। অ্যাজ এ সিঙ্গার আমার খুব কষ্টের জায়গা, জন্মগতভাবে আমার ভোকাল কর্ডে নোটস কম রয়েছে। আপার পিচের যে নোট বা হাই নোটসগুলো, এগুলো আর 4 থেকে 5টা নোটস বেশি থাকলেও অ্যাজ এ রক সিঙ্গার সম্মানের সাথে জোড়াতালি দিয়ে কোনোভাবে চালিয়ে নেওয়া যেত পরিচয়টা, কিন্তু সেটাও খুব করা যাচ্ছে না। আর আমার ভোকাল টোনের টেক্সচার এরকম, আমি মাইক্রোফোন, গ্যাজেটস, রেকর্ডিং স্টুডিও, অ্যাপ্রোপ্রিয়েট মিক্সিং মাস্টারিং, এগুলি দিয়ে যদি আমি 2-3টা গান গাই এখন, মানুষ আরও বেশি এক্সপেকটেশন করবে। মানুষকে বিশ্বাস করানো মুশকিল হয়ে যাবে যে আমি ওয়ারফেজ গাইতে পারবো না বা ওয়ারফেজ ধাঁচের কোনো পিচে গলাকে ওঠাতে পারবো না। এইটা মানুষ তখন আর বিশ্বাস করতে চাইবে না। এটা একটা বড় প্রবলেমের ব্যাপার। তো কিছু গান আমি ইচ্ছা করলে ভিডিওতে গ্যাজেট ট্যাজেট মানুষের কাছ থেকে ধার করে, কাউকে হায়ার করে ইচ্ছে করলে করতে পারতাম আমি ওভাবে, কিন্তু প্রচারণাটা আমার একটু ভুল প্রচারণা হয়ে যাবে সেই ক্ষেত্রে, সেটা আমি চাইনি। আমি চেয়েছি আমার শর্টকামিংস জানুক, সত্যটাই জানুক মানুষ। আমি ট্রান্সপারেন্ট থাকতে চেয়েছি। ইউটিউবে তো আসলে আমি টাকা পয়সা কামাতে আসি না, স্টার সুপারস্টার হবার জন্য আসি না। এখানে কথা বলবার জন্য আসি এবং যেটা ফিল করি স্ট্রেট সেটা বলবার জন্যই আসি। তো এখন এই মুহূর্তে এই ভিডিও টপিক আসলে কি? এই টপিক হচ্ছে অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস, এবং আরও ব্যাপার আছে অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসের সাথে যে দর্শকের রসায়নটা, কেমিস্ট্রিটা। আমি আমার তালাত স্টোরিজ 56-29-এ ব্যান্ড মিউজিশিয়ান বা রক স্টারের সাথে দর্শক শ্রোতার কেমিস্ট্রি কেমন সেটা নিয়ে লম্বা অডিও ফাইল করেছিলাম। সেটা হয়তো অনেকে শুনেছেন আপনারা। তো আজকে সেই ধরনেরই একটা করতে যাচ্ছি। এটা অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসের সাথে রসায়নটা, কেমিস্ট্রিটা একটা দর্শকের, একটা ফ্যান ফলোয়ারের, এই ব্যাপারটাকে আমি কিভাবে দেখি। সিনেমা মানে তো বিনোদন, মিথ্যা স্ক্রিপ্ট, ফ্যান্টাসির জগৎ, একটা চরিত্র যাকে দেখতে ভালো লাগে, বিশ্বাস করতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি যেটা অনুভব করি, যে এটা কি শুধুই অলওয়েজ কি এটা মিথ্যা বিনোদন বা
শুধুমাত্র একটা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা সিনেমা হলে গিয়ে বসে থাকা বা কোনো একটা টেলিফিল্মে আধা ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে, শুধুই সবকিছু ভুলে মোহিত হয়ে থাকার জন্য একটা বানোয়াট জগৎ। এতটুকুই কি এই সিনেমা বা টেলিফিল্ম বা অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের এতটুকুই কি অবদান একজন কি বলি একজন ভিউয়ারের জীবনে? আমার কাছে আসলে সেটা মনে হয় না। আমি একজন অ্যাক্টরের কথা আজকে বলতে এসেছি। ওর আমি ডেসক্রিপশন বক্সে আসলে কপি পেস্ট করে দেব ওর পরিচয়। ওখানে গিয়ে সার্চ করলে আপনারা জানতে পারবেন কার ব্যাপারে কথা বলছি। ওর ব্যাপারে কথা বলছি কারণ ও আকাশ আট টেলিভিশন চ্যানেলের একটি সিরিয়ালের মাধ্যমে ওর আগমনটা ঘটে এবং সেই সময়টাতে আমি তো আসলে সেই সময়টার কি বলবো, লম্বা সময় ধরেই মানসিক ট্রমাতে আমি বিপর্যস্ত থাকি সবসময়। ডিপ্রেশন আমার সবসময়কারই সঙ্গী। আমি তারপর মকর রাশির ছেলে যেহেতু সংযম শক্তি অত্যন্ত প্রখর আমার। এই সংযম শক্তির কারণে আপনারা বুঝতে পারেন না, নিজেকে খুব বেশ সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করি তো। আমার যে আসলে প্রবলেম থাকতে পারে বা আমার স্ট্রাগলটা কীরকম এটা অনেকে ধারণাই করতে পারে না, কিন্তু স্ট্রাগল সবসময় ছিল আমার। তো এই সিরিয়ালটা যখন প্রচারিত হয় সেই সময়টাতে আমি বেশ কিছু মানসিক ক্ষত নিয়ে স্ট্রাগল করছিলাম। ভেতরে বিভিন্ন একাকিত্বজনিত ক্ষত সৃষ্টি হয়েছিল। কিছু এলিমেন্টস আমার প্রয়োজন ছিল যেগুলো আমাকে চোখের সামনে আসতে হবে, যেগুলো আমাকে হিল হতে সাহায্য করবে। তো এই উক্ত জুনিয়র অ্যাক্টর একেবারে আমার সেই চাহিদার ব্যাপারগুলো নিয়েই সে আত্মপ্রকাশ করে। তাকে যত দেখতে থাকি শুনতে থাকি, আচ্ছা ঠিক আছে, এটা স্ক্রিপ্ট আছে, পেছনে ডিরেকশন আছে, প্রোডাকশন আছে, সব কিছুই আমি স্বীকার করছি, কিন্তু আমি তারপরও কৃতজ্ঞতা অ্যাক্টরটাকেই জানাতে চাই। কিন্তু নিয়ম কিন্তু এটাই, কারণ ওই নাম কিন্তু সলমান খানেরই হয় বা নাম কিন্তু শাহরুখ খানেরই হয়। এখানে কিন্তু ফিল্মের জগৎ বা শোবিজ মিডিয়াতে কিন্তু ওইটা সিস্টেম না যে আপনারা নায়কের নাম নিয়েন না, নায়ককে যারা সৃষ্টি করেছে তাদের নামে নিতে থাকেন। ওইটা কালচার হয়নি পৃথিবীতে কখনো, এবং সাধারণ দর্শক শ্রোতা সবাই হিরোকেই চেনে। তো আমিও সেই কাতারেই পড়ি, আমিও অ্যাক্টরটাকেই আসলে চিনেছি। এই রূপে তাকে কে বানিয়েছে কি বানিয়েছে আমি এত কিছু ওগুলো চাইনি চিন্তা ভাবনা করতে। আমার কাছে মনে হয়েছে হি ইজ দ্য ওয়ান। আসলে বোঝাতে পারছি না, ভাষা জ্ঞান হয়তো আমার সীমিত। টিনেজহুডের অনেক ব্যাপার স্যাপার বা কৈশোরকালীন অবস্থা একেবারে শুরুর দিকে আমার অনেক ব্যাপার স্যাপার মনে পড়তে থাকে এই অ্যাক্টরকে দেখে, এবং এই অ্যাক্টরের ভোকাল টোন, তার কথা বলার ভঙ্গি, এগুলো বেশ আমি অনুভব করতে পারি আমাকে হিল করছে জিনিসগুলো। আমার যে ক্ষতস্থানগুলো এগুলোতে মলমের স্পর্শের মতো, তার এক একটা মুভমেন্ট এক একটা মলমের স্পর্শের মতো যেন ছড়িয়ে যাচ্ছে। আর শুধু পুরুষ দর্শক হিসেবে আমার যে এটা জীবনে হয়েছে তা না, এরকম অনেক ফিমেল
দর্শকও আছেন পৃথিবীতে যারা কোনো একটা সিনেমাতে একটা অ্যাক্টর বা একটা নায়ককে দেখে তাদের কাছে মনে হয়েছে ইয়েস, হি ইজ দ্য ওয়ান। হয়তো সেই ফিমেল দর্শক কিন্তু নিছক বিনোদনের জন্য তাকে স্ক্রিনে দেখতে বসেননি, তার হয়তো বেঁচে থাকার একটা রসদই দরকার ছিল সেই সময়, কল্পনার জগৎ তৈরি করবার একটা রসদই দরকার ছিল। কিন্তু দরকার ছিল বললেই তো শুধু হবে না, অ্যাপ্রোপ্রিয়েট মানুষটাকে স্ক্রিনে চোখের সামনে তো আসলে আসতে হবে। ভুলভাল মানুষ দেখতে যতই সুন্দর হোক, যতই সুন্দর করে কথা বলুক, আমার জন্য আমার তো জুতোর সাইজ আলাদা পায়ের, বা আমার তো স্যান্ডেলের সাইজটা আলাদা, তাই না? আমার যে সাইজ সেই সাইজই লাগবে। তো ওভাবে ফিমেল দর্শকের কথা বলছিলাম। অনেক ফিমেল দর্শক কিন্তু কোনো একজন হিরো, যে কেউ হতে পারে, সেই হিরোকে দেখে তার কাছে মনে হয়েছে যে এবার আমার ভ্যাকেন্ট প্লেস হৃদয়ের কিছুটা পূর্ণ হয়েছে। আমি কল্পনা করার একটা খোরাক পেয়েছি, একটা মানুষ পেয়েছি, এবং একটা, কি বলবো, একটা উসিলা পেয়েছি যে আর একটু সুস্থভাবে বেঁচে থাকা যায় কি না। ওই হিলিং প্রসেস আমি যেটা বললাম একই রকম। ফিমেল দর্শকের ক্ষেত্রেও এটা হতে পারে কি হয় এগুলো। আর মেল দর্শক হিসেবে তো আমার কথা আমি বললামই। আমি আসলে এই অ্যাক্টরটার প্রতি আসলে অত্যন্ত কৃতজ্ঞ থাকি সবসময়, কারণ এমন একটা সময় সে আবির্ভূত হয় টেলিভিশন সেটের মাধ্যমে, তখনও আমার কাছে ইন্টারনেট, স্মার্ট টিভি বা অ্যান্ড্রয়েড ফোন ডিভাইস এটসেট্রা এটসেট্রা এসব কিছুই নেই তখনও পর্যন্ত। ডিশ টেলিভিশনই ভরসা তখন পর্যন্ত। তো ডিশ টিভির স্ক্রিনের মাধ্যমে এই আকাশ আট টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এই অ্যাক্টর যেই সময়টায় আসলে এন্ট্রি মারে দর্শক হিসেবে আমার জীবনে, আমার কাছে ওইটাই সে সময় মনে হয় যে খুব কারেক্ট টাইমিং। ওটা সময়ের চাহিদা ছিল। আমি আসলে খুব দিশেহারা বোধ করছিলাম মগজের ভেতরে, যে রিয়েল লাইফে তো কাউকে পাচ্ছি না কল্পনার খোরাক দেবার জন্য, কি কেউ আসবে না জীবনে? বাট সে সেভাবেই তখন ইন করে, এন্ট্রিটা মারে। আর এই জন্যই সে একটা উল্লেখযোগ্য অ্যাক্টর হয়েই থাকে আমার কাছে। যদিও এরপরে সে লম্বা গ্যাপ দিয়েছে, তার কোনো ফেসবুক চ্যানেল, তার কোনো ইউটিউব লিংক, একটা মাত্র লিংক আমি পেয়েছি বহুদিন পর, সেটা কপি পেস্ট করে দেবার চেষ্টা করব। কিন্তু তার কোনো ইনস্টাগ্রাম চ্যানেল, আমার এগুলো যখন আমি চালাতাম তখন আমি অনেক সার্চ করেছি, কিন্তু এগুলো কোনো কিছু আমি খুঁজে টুজে পাইনি সে সময়। তো আর তার যে নতুন কোনো সিরিয়াল, নতুন কোনো কাজ, নতুন কোনো বাংলা মুভি, সব কিছুর জন্যই আমি অপেক্ষা করেছি, কিন্তু হি ইজ ট্রেসলেস। তাকে আর দেখা যাচ্ছে না। আমি জানি না সে কি নিয়ে বিজি হয়ে গেছে, বা এটা সেই বলতে পারবে সে কেন মিডিয়াতে নেই, কেন অনুপস্থিত। তো আমি, এটাই ছিল আসলে ভিডিও, আর কি বলবো, এটাই ভিডিওর জিস্ট ছিল। এই ভিডিওর মাধ্যমে সেই অ্যাক্টরকে আর হয়তো কোনোদিন কথা বলা হবে কি না হবে এই টপিকে, এই পার্টিকুলার টপিকে, তা আমি জানি না। সেই অ্যাক্টরকে আমি শুভকামনা, ভালোবাসা এটসেট্রা এটসেট্রা সব কিছু জানিয়ে দিচ্ছি, এবং এটা বলতে চাই যে তুমি আসলে আমার আত্মার খোরাক। একজন অভিনয় শিল্পী হবার পরও, একটা বানোয়াট বিনোদনের জগতের রূপালী পর্দার মানুষ হবার পরও তুমি শুধুই আমার কাছে নিছক বিনোদন নও, আমার আসলে আত্মার খোরাক হয়ে গিয়েছিলে তুমি, এবং এখন পর্যন্ত আছো। থ্যাংক ইউ। সো
দ্যাটস অল। ভালো থাকবেন সবাই।